ওয়েলকাম টু ডব্লিউবিপি গাইড। তো আজকে তোমাদের জন্য একটা জিকে সেট নিয়ে আসা হয়েছে। তো এই জিকে সেটটা বেসিক্যালি প্রত্যেকটা যে সাবজেক্ট আছে, এখানে তোমার হিস্ট্রি, তারপরে হচ্ছে তোমার পলিটি আছে, তারপর আছে জিওগ্রাফি আছে, তারপর হচ্ছে তোমার ফিজিক্স আছে, ঠিক আছে, তারপর তোমার কারেন্ট অ্যাফেয়ার্সও আছে। এই প্রত্যেক কারেন্ট অ্যাফেয়ার্স ধরো তোমার অক্টোবর 2024 আর হচ্ছে বাকিগুলো একদম ফার্স্ট চ্যাপ্টার যে আছে সেই ফার্স্ট চ্যাপ্টার্সটাই এখানে মেইনলি দেওয়া আছে। আর সেই চ্যাপ্টার্সগুলোর মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন্স যেগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো। তো এমসিকিউ করাতে করাতে তার মাঝে আমি ছোটোখাটো দুটো অন্য অন্য ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানগুলোও দিতে থাকবো। তোমরা যারা যারা পড়াশোনা শুরু করছো বা বেশ কয়েকদিন ধরে করছো, আমি আশা করছি তাদের জন্য এই যেই পিডিএফটা আছে এবং এই যে ভিডিওটা আছে খুব উপযোগী হবে। তো শেষ অবধি দেখতে থাকো, ওকে। তো প্রথম প্রশ্ন দেখো, এটা প্রাগৈতিহাসিক যুগ বা প্রিহিস্টোরিক এজ যেটা আছে, সেই প্রিহিস্টোরিক এজ থেকেই কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো আছে। প্রিহিস্টোরিক এজ থেকে 6টা কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে। তো দেখো প্রথম বলছে প্রাক ইতিহাসের প্রসঙ্গে প্রধান যন্ত্রের প্রকার হ্যান্ড অ্যাক্স, চপার এবং ফ্লেক। এই যেইগুলো আছে এইগুলো হচ্ছে আলাদা আলাদা এক এক ধরনের যেই টুলস থাকতো, ঠিক আছে, সেই টুলসের নাম হচ্ছে এইগুলো হ্যান্ড অ্যাক্স, চপার এবং ফ্লেক, ঠিক আছে। এইগুলো কোন এজের সঙ্গে যুক্ত? তো এই যেই টুলসগুলো আছে এগুলো সাধারণত প্যালিওলিথিক এজের সঙ্গে যুক্ত। তো ওখানে একটা জিনিস বলে দিই তোমাদের, আমাদের যে প্রাগৈতিহাসিক যুগ যেটা আছে সেই প্রাগৈতিহাসিক যুগটা আমরা সাধারণত 4 ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে। প্রথম আছে প্যালিওলিথিক আছে, তারপর আছে মেসোলিথিক আছে, ঠিক আছে, তারপরে আছে হচ্ছে নিওলিথিক এবং তারপরে আছে ক্যালকোলিথিক, অনেকে চ্যালকোলিথিকও বলে। চ্যালকোলিথিক, এই 4টি এজ আছে। এবার এর মধ্যে আবার প্যালিওলিথিককে আবার 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম আছে একদম প্রাচীন যুগ থেকে যদি তুমি ধরো তাহলে লোয়ার প্যালিওলিথিক, তারপর আছে মিডল প্যালিওলিথিক, আর তারপরে আছে আপার প্যালিওলিথিক, ঠিক আছে। তো এই মোটামুটি প্রিহিস্ট্রির যেই এজ আছে সেই এজের ভাগ, ঠিক আছে, বা আমরা প্রস্তর যুগও বলে থাকি। তো একদম সবার প্রথম যেটা প্যালিওলিথিক এজ, সেই প্যালিওলিথিক এজেই আমরা সাধারণত এই ধরনের যে টুলস আছে সেই টুলসগুলো পেয়েছি আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনে, ঠিক আছে। পরেরটা, আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স মানব সংস্কৃতির ইতিহাসে কোন পর্যায়ে আবির্ভূত হয়? তো হোমোসেপিয়েন্সটা কিন্তু প্যালিওলিথিক এজেরই একদম শেষ টাইমটাতে বা আমাদের সময়ের শেষ টাইমটাতে বা আপার প্যালিওলিথিক যে এজটা আছে, আপার প্যালিওলিথিক এজটাই কিন্তু আমাদের হোমোসেপিয়েন্সের আবির্ভাব সাধারণত দেখা যায়। পরের কোয়েশ্চেনে চলে যাই। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে নিওলিথিক স্থল 6 হাজারাব্দ খ্রিস্টপূর্বাব্দে, এখানে বলতে যে 6000 বিসি, যেটা 6000 বিফোর ক্রাইস্ট, এই টাইমটাতে চাল চাষের জন্য বিখ্যাত ছিল কোন জায়গাটা? তো দেখো এখানে চাল চাষের বিষয়ে কিছু বলি। চাল চাষ রাইস কাল্টিভেশন, আর হচ্ছে তোমার যেটা আছে এমনি জাস্ট ফার্মিং, এই দুটোকে কিন্তু এক করলে চলবে না, ঠিক আছে। ফার্মিং কিন্তু রাইস কাল্টিভেশনের অনেক আগেই কিন্তু আমরা ফার্মিংয়ের যেই নিদর্শন আছে সেই নিদর্শন পেয়েছি, কিন্তু যেটা রাইস কাল্টিভেশন সেটা অনেক পরে এসছে। আর রাইস কাল্টিভেশন সাধারণত আমাদের বর্তমান যেটা হয় গঙ্গার তীরবর্তী অঞ্চলে, এখন যেটা ইউপি বলি আমরা, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের তোমার যেটা প্রয়াগরাজ ডিস্ট্রিক্ট যেটা আছে, আগে যেটা এলাহাবাদ ডিস্ট্রিক্ট ছিল, এলাহাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু এলাহাবাদ বা আগের যে প্রয়াগরাজ ছিল সেই প্রয়াগরাজ ডিস্ট্রিক্টে কিন্তু সাধারণত চাল চাষের জন্য বিখ্যাত ছিল। এবং প্রয়াগরাজ ডিস্ট্রিক্টের কোলধিওয়া বলে একটা জায়গা আছে, অপশান এ, এইখানেই সবার প্রথমে চাল চাষের আমরা উদাহরণ কিন্তু দেখতে পেয়েছি। আচ্ছা, নিম্নলিখিত কোন সময় চ্যালকোলিথিক বা ক্যালকোলিথিক এজ নামে পরিচিত? তো এটা মনে রাখবে, কপার এজ বা তাম্র যুগ, যেটা তাম্রপ্রস্তর যুগ অনেকে বলে। দেখো সি থেকে সি মনে রাখার সুবিধা, তাম্রযুগটাকেই আমরা চ্যালকোলিথিক বা ক্যালকোলিথিক এজ বলছি। ক্যালকোলিথিকের সিএইচ, সেখান থেকে কপারের সি, সি মিলে গেল, তো ধরে নাও এভাবে মনে রাখার যদি সুবিধা হয়। যাই হোক, পরের কোয়েশ্চেন, ভারতীয় উপমহাদেশের কৃষির প্রথম প্রমাণ কোথা থেকে পাওয়া গেছে? তো এখানে কৃষির প্রমাণ বলেছে, কিন্তু দেখো এই দুটো কোয়েশ্চেন কিন্তু আলাদা আছে। এখানে বলছে কৃষি বা ফার্মিং, ঠিক আছে, আর আগের প্রশ্নটাই ছিল রাইস কাল্টিভেশন। তো কৃষি বা ফার্মিংয়ের প্রধান উদাহরণ নিদর্শন কিন্তু মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এই কোলধিওয়ার, উত্তরপ্রদেশের কোলধিওয়া, এটা বললে কিন্তু
ভুল হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখা যাক। উপমহাদেশের লোয়ার প্যালিওলিথিক সময়ে বেশিরভাগ শিল্পকর্ম কোন পাথর দিয়ে তৈরি? তো দেখো, লোয়ার প্যালিওলিথিক বা হচ্ছে একদম প্যালিওলিথিকের প্রাচীন সময়টাতে, ঠিক আছে, তো সেই সময়কার বেশিরভাগ যে সমস্ত জিনিস আছে সেগুলো বেশিরভাগ কোয়ার্টজাইট পাথর দিয়ে তৈরি ছিল। ঠিক আছে, এই জন্য প্যালিওলিথিক মানুষদেরকে কোয়ার্টজাইট মেনও বলা হতো। কোয়ার্টজাইট মেন, এটা মানে প্রশ্ন আসতে পারে, কোয়ার্টজাইট মেন বা কোয়ার্টজাইট মানব কাদের বলা হতো? তো লোয়ার প্যালিওলিথিক বা যদি আসে প্রশ্ন প্যালিওলিথিক এজের মানুষজনদেরকে কোয়ার্টজাইট মেন বলা হতো। কারণ কি, তারা বেশিরভাগ যে সমস্ত টুলস বা শস্ত্র দিয়ে কাজ করতো সেটা তোমার কোয়ার্টজাইট দিয়ে তারা তৈরি করতো। পরের প্রশ্নে চলে যাই। ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন কোন পরিকল্পনার উপর ভিত্তি করে করা হয়? তো দেখো, আমরা যখন মডার্ন কনস্টিটিউশন আমাদের লেখা হয়েছিল, মানে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে, সেই বি আর আম্বেদকরের নেতৃত্বে কনস্টিটিউশন লেখার আগেও কিন্তু অনেক আমাদের কনস্টিটিউশনাল অ্যাডভান্সমেন্ট এসছে আমাদের ভারতবর্ষে, এবং সেই কনস্টিটিউশনাল অ্যাডভান্সমেন্টগুলো কিন্তু আমাদের আজকের যেই পলিটি বা আজকের যেই ইকোনমি বলো, আজকের যেই গভর্নেন্স বলো, সব জিনিসগুলোকে কিন্তু প্রভাবিত করেছে। তো ঠিক সেইভাবে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট অফ 1990 বা অনেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990ও বলে, 19ও বলে, এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টনের পরিকল্পনা মেনলি এসছে। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন বলতে, এখন যদি তুমি সেভেন্থ শিডিউল দেখো, সেভেন্থ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে 3টে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, তারপরে হচ্ছে তোমার স্টেট লিস্ট আছে, এবং আরেকটা আছে কনকারেন্ট লিস্ট। এই 3টে লিস্ট কিন্তু মেনলি আমাদের এই মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1990, সেইখান থেকে কি হলো, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টনের যেই কনসেপ্ট, সেই কনসেপ্টটা আসলো, এবং সেইখান থেকে কিন্তু আজকের আমাদের সেভেন্থ শিডিউল। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1858 ভারত সালের আইন কোন কোন ধারাগুলি ছিল? তো এখানে দেখো, 1858-এর যেই আইনটা ছিল, ঠিক আছে, আসলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা 1858 ছিল, সেই অ্যাক্টটি কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট লেজিসলেশন আমাদের আজকের ভারতবর্ষের প্রতি। কারণ এই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু প্রথম যেই অফিসিয়াল একটা গভর্নেন্স, সেই অফিসিয়াল গভর্নেন্স কিন্তু আমাদের ইন্ডিয়ায় চালু হয়েছিল, সেটা দ্য কুইন অফ ইংল্যান্ডের হাত ধরে। ঠিক আছে, এইবার দেখো, এই যে আইনটা ছিল, এই আইনের মধ্যে কী কী ছিল? তো প্রথম যেটা বলছে, ভারতের প্রশাসন এবং ভারতীয় অঞ্চলগুলি ক্রাউনে হস্তান্তর করা হয়। এটা ঠিক, ক্রাউন বলতে কুইন অফ ইংল্যান্ড এর কথা বলা হচ্ছে। তো প্রথমটা ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়। তো হ্যাঁ, এটাও ঠিক যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই সময় কিন্তু বিলুপ্ত হয়ে গেছিলো। তারপরটা যেটা বলছে, ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় অফ ইন্ডিয়া নামে পরিচিত হয় এবং একজন সেক্রেটারি অফ স্টেট ইন্ডিয়া নিয়োগ করা হয়। এটাও কিন্তু ঠিক কথা। ঠিক আছে, একজন ভারতের গভর্নর জেনারেল যিনি ছিলেন, তিনি কি হয়, ভাইসরয় বলে পরিচিত হতে থাকে, এবং একজন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া নিযুক্ত হয়। ইনি কিন্তু তোমার ইন্ডিয়া হাউসে থাকতেন। এই ইন্ডিয়া হাউসটা কিন্তু আবার ব্রিটেনে অবস্থিত। ঠিক আছে, তো আর তারপরটা দেখো, ভারতের প্রশাসনিক ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ক্রাউন অফ ইংল্যান্ডের মধ্যে ভাগ হয়ে যায়। তো এটা কেন হবে? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো বিলুপ্ত হয়ে যাচ্ছে এখানে, তাহলে ভাগ হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। তার মানে অপশান 4 যেটা আছে সেটা কিন্তু ভুল। তাহলে ঠিক কোনটা? 1, 2 এবং 3। তো অপশান বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছিল, মানে 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, বা যেটাকে আমরা মন্টেগু চেমসফোর্ডও বলতে থাকি, চেমসফোর্ড অ্যাক্টও বলি, সেইটা মেন যেই উদ্দেশ্যটা ছিল, মানে কোন জিনিসটা মেনলি সংজ্ঞায়িত বা ডিফাইন করেছিল। তো দেখো, বিচার এবং আইন পরিষদের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ এটা করেনি, কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের এখতিয়ার, এইটা ঠিক কথা। এই একটু আগেই যখন আমরা বললাম 7 দাগের প্রশ্ন, সেটাই কিন্তু একটু অন্যভাবে এখানে 9 দাগে দেওয়া আছে। ঠিক আছে, তো অপশান বি কিন্তু এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, 1833 সালে চার্টার অ্যাক্ট কোন ব্যবস্থাগুলি গ্রহণ করা হয়েছিল? তো চার্টার অ্যাক্ট যখন হয়েছে, চার্টার অ্যাক্টে কী হয়েছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে কিন্তু গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এইটা প্রথম চালু হয়েছিল 1833 সালে চার্টার অ্যাক্টে।
তো দেখো এই 3-এর অপশান যেটা আছে সেটা ঠিকই আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কার্যক্রমের সমাপ্তি ঘটে এবং এটি কেবল একটি রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি পায়, এটাও কিন্তু ঠিক কথা। ঠিক আছে, 1833 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক কার্যকলাপ ছিল সেগুলো বন্ধ হয়ে গেছিলো। এর সাথে তার একটা জিনিস হয়েছিল, 1833-এর আগের যেই চার্টার অ্যাক্টটা ছিল, সেই চার্টার অ্যাক্টে কী হয়, তোমার ভারতবর্ষে যে ইংরেজদের বাণিজ্যের একচেটিয়া অধিকার বা মনোপলি ছিল, ঠিক আছে, সেই মনোপলি কিন্তু ভেঙে যায় 1833-এর আগের চার্টার অ্যাক্টে। সেটা বোধ হয় 1813 আছে, 1813 চার্টার অ্যাক্ট যেটা। আর 1833-এর চার্টার অ্যাক্টে কী হয়, যে চায়নার সঙ্গে যে বাণিজ্যের ব্যাপারটা ছিল, সেই চায়নার সঙ্গে বাণিজ্যের যে অধিকার, সেইটাও কিন্তু 1833-এ বিলুপ্ত হয়ে যায় এবং কী হয়, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক কার্যক্রম চালানোর সংস্থা হিসাবেই চলে থাকে। তার মানে অপশান 1ও কিন্তু ঠিক। ভারতের সরকারি চাকরি সকল ভারতীয়দের জন্য উন্মুক্ত করা, এটা করা হয়নি। এটা করা হয়েছিল 1853, 1853 সালের যেই চার্টার অ্যাক্ট, সেই চার্টার অ্যাক্টে কিন্তু। তারপর কী বলছে, গভর্নর জেনারেল পরিষদে একজন ভারতীয় ল মেম্বার হিসাবে নিয়োগ করার ব্যবস্থা করা হয়, এটা ঠিক কথা। মানে এখানে কি হয়, গভর্নর জেনারেলের কাউন্সিল বলে একটা জিনিস নতুন চালু হয়েছিল এই 1833 চার্টার অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 1, 3 এবং 4, অপশান সি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাচ্ছি। ভারত সরকার আইন 1935 সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করো। প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি যেটা বলে, প্রভিন্সিয়াল অটোনমি, এই প্রভিন্সিয়াল অটোনমি কিন্তু 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আসেনি, এটা কিন্তু ভুল কথা। তার মানে 1 নম্বরেরটা কিন্তু ভুল। ফেডারেল কোর্ট স্থাপনের বিধান করা হয়েছিল বা কোর্ট স্থাপনের কথা বলা হয়েছিল, এটা কিন্তু ঠিক কথা, এটা রাইট। কেন্দ্রে সর্বভারতীয় ফেডারেশনের বিধান করা হয়েছিল, এটাও ঠিক কথা। তো দেখো অপশান 2 এবং 3, অপশান বি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 1853 সালে চার্টার অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্যে একচেটিয়া অধিকার বাতিল করেছিল, তো এটা কিন্তু ভুল কথা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বাণিজ্যের একচেটিয়া অধিকার, এটা তো 1813 চার্টার অ্যাক্টেই হয়ে গেছিলো। ঠিক আছে, তাহলে এটা 1853 সালের চার্টার অ্যাক্টে কিন্তু হয়নি, এটা কিন্তু ভুল কথা। তারপরে একটা কী বলছে, 1858 সালের ভারত সরকারের আইন দ্বারা কী হয়, ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর 1858 সালে ভারত সরকার আইন দ্বারা ব্রিটিশ পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে এবং ভারতের শাসনের দায়িত্ব সরাসরি গ্রহণ করে, এটা কিন্তু ঠিক। 1858 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা অনেকে মহারানীর ঘোষণাপত্রও বলে। ঠিক আছে, সেই মহারানীর ঘোষণাপত্রের কথা এখানে বলছে। যাই হোক, তো এখানে কিন্তু শুধুমাত্র 2 যেটা আছে, 2টা কিন্তু ঠিক। তো পরের যেটা চলে আসছে 13 নম্বর, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টে চলে আসছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ইউনিফর্ম সিভিল কোড, এই ইউনিফর্ম সিভিল কোড এখন কেন কারেন্ট কোয়েশ্চেনে এত আছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জানার। তো ইউনিফর্ম সিভিল কোড যেটা, সেটা হচ্ছে আর্টিকেল তোমার 44 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আছে, সেখানে লেখা আছে। এবং এখন আমাদের ভারতীয়দের যেই ফ্যামিলি ল আছে, সেই ফ্যামিলি লর এর মধ্যে অনেক ডিসক্রিপেন্সিস বা মানে এক এক ধর্মের মানুষদের জন্য এক এক ধরনের মানে ফ্যামিলি ল বা সিভিল ল এখনও ভারতবর্ষে বর্তমান। সেই জিনিসটা যাতে না হয়, সেই জন্যই কিন্তু ইউনিফর্ম সিভিল কোড আনার কথা বলা হচ্ছে এবং সেই জন্যই ইউনিফর্ম সিভিল কোড ভীষণ ইম্পর্ট্যান্ট। তো ইউনিফর্ম সিভিল কোড কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে নেই। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি যেটা আছে, ডিরেক্টিভ পলিসিস অফ স্টেট, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটা, সেটার মধ্যে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আরও একটা জিনিস বলে দিই তোমাদের, মানে ল কমিশন বলে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে, একদম নির্দিষ্ট ইন্টারভ্যালে এই ল কমিশনগুলো গঠন করা হয়। তো লাস্ট যেটা 18th ল কমিশন, রিসেন্ট যে 18th ল কমিশন হয়েছিল, সেই 18th ল কমিশনের হেড ছিলেন একজন, নামটা আমার মনে পড়ছে না, একজন পাঞ্জাবি একজন জাস্টিস আছেন, মানে নামটা পাঞ্জাবি একজন জাস্টিস আছেন। সেই জাস্টিসের হেডে চালু হয়েছিল এবং যখন চালু হয়েছিল, সেই জাস্টিস বলছিলেন যে আমাদের ভারতবর্ষে এখনই কিন্তু ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের কোনো প্রয়োজন নেই। তার থেকে বরং জেন্ডার নিউট্রাল ল যেটা আছে, সেই জেন্ডার নিউট্রাল ল আনার কিন্তু
অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে এখন। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্ট্যাটাসের জন্য মনোনীত ময়দামস। তো ময়দামস কি? ময়দামস হচ্ছে একটা বারিয়াল সাইট। তো বারিয়াল সাইটটা কেমন? যারা রাজা মহারাজারা ছিল আসামের, অহোম ডাইনেস্টি, AHOM, অহোম ডাইনেস্টি বলে একটা ডাইনেস্টি আছে, ঠিক আছে? সেই অহোম ডাইনেস্টির যারা লোকজন ছিল, বা লোকজন বললে ভুল হবে, যারা রাজা মহারাজা বা প্রমিনেন্ট ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে বেশ স্তূপ আকৃতি এক ধরনের কবরখানায় তাদের শেষকৃত্য করা হতো। তো সেইগুলোকেই ময়দামস বলা হয়, এবং ময়দামস রিসেন্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এসে গেছে। তো এই ময়দামসটা কিন্তু আমাদের অসমে অবস্থিত। অসমের চোরাইদেও বলে একটা জায়গা আছে, চোরাইদেও বলে একটা জায়গা আছে, সেই চোরাইদেওতে কিন্তু এই ময়দামসগুলো বিশেষত দেখা যায়। পরের প্রশ্নটা দেখো, নীলাকুরুঞ্জি বলে এখানে একটা প্রশ্ন আছে। তো নীলাকুরুঞ্জি এক ধরনের ফুল, এই ফুলটা কেন কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে? দেখো, যেটা IUCN আছে, IUCN বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বলে একটা সংস্থা আছে। সেই সংস্থার একটা লিস্ট আছে, সেই লিস্টটাকে বলে রেড লিস্ট। তোমরা জানো নিশ্চয়ই অনেকে। তো রেড লিস্টে কী হয়, যেগুলো এন্ডেঞ্জার্ড স্পিসিস থাকে, সেই এন্ডেঞ্জার্ড স্পিসিসের লিস্টটা এই রেড লিস্টের মধ্যেই থাকে। তো ভারতবর্ষে এমন একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে, স্পিসিস বললে খুব একটা ভুল হয়, প্ল্যান্ট বললে ঠিক হয়, সেটাকে বলছে নীলাকুরুঞ্জি। তো এই হচ্ছে এক ধরনের ফুল যেটা 12 বছরে একবার ফোটে। এটা সাধারণত ভারতবর্ষের যে পশ্চিমঘাট পর্বত আছে, এই পশ্চিমঘাট পর্বতাঞ্চলে কিন্তু পাওয়া যায়। ভারতের কোন রাজ্যে প্রথম গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট? দেখো, আমরা GDP শুনেছি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? GNP শুনেছি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক নতুন একটা কনসেপ্ট সেরকম চলে আসছে, গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট। সেই এনভায়রনমেন্টাল প্রোডাক্ট হচ্ছে 4টে তোমার কনসেপ্ট আছে, সেই 4টে কনসেপ্টের মধ্যে মাপা হয়। কীরকম, মানে কী মাপা হয় সেটাও বলছি। তো সয়েল আছে তার মধ্যে, ঠিক আছে? তার মধ্যে ওয়াটার আছে, ঠিক আছে? তার মধ্যে উদ্ভিদ আছে, প্ল্যান্টস আছে, আর তার মধ্যে আছে এয়ার, ঠিক আছে? এই 4টে বিষয়ের ওপর একটা ইন্ডেক্স চালু করা হয়। সেই ইন্ডেক্স কি বলে, যে মানুষের যে প্রোগ্রেশন বা মানুষের সঙ্গে এই 4টে জিনিসের সম্পর্ক কিভাবে আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলছে, ঠিক আছে? সেইটা নিয়েই কিন্তু এই গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট বা জিইপি এই কনসেপ্টটা চালু হয়েছে, এবং এটা চালু হয়েছে উত্তরাখণ্ডে। পরের প্রশ্ন চলে যায়, কোন রাজ্য ভারতবর্ষে নিম্নলিখিত কোন কোন রাজ্য পর্যায়ে একটি ইউনিফর্ম সিভিল কোড চর্চা করে? তো গোয়াতে কিন্তু আমাদের ইউনিফর্ম সিভিল কোড বা UCC আছে, ঠিক আছে? পরের প্রশ্ন আছে, দেখো, এটা জিওগ্রাফি থেকে চলে আসছে। তো জিওগ্রাফির প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন দেশগুলির উপর দিয়ে নিরক্ষরেখা প্রবাহিত হয়? তো দেখো, এইটা দেশ যেগুলি আছে, প্রথম কথা হচ্ছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে কান্ট্রিজ যেগুলো আছে, হলো। তারপরে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি বলো, সেখানে স্টেটস, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললে সেখানে ডিস্ট্রিক্টস যেগুলো আছে। কোন কোন জায়গার উপর দিয়ে তোমার তোমার ইকুয়েটর বা নিরক্ষরেখা, তারপর হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার যেটা আছে, বা তোমার কর্কটক্রান্তি রেখা, এগুলো কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করে পড়ে যাবে, ভীষণ ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষায় দেয়। তো দেখো, এখানে ব্রাজিলের ওপর দিয়ে যায়নি, এবং তোমার মালয়েশিয়ার ওপর দিয়েও কিন্তু তোমার যায়নি, ঠিক আছে? তোমার কি যেন বলে ওটাকে, ওই নিরক্ষরেখা, ঠিক আছে? তো তাহলে কি গেছে হচ্ছে কলম্বিয়া, কেনিয়া এবং ইন্দোনেশিয়া। অপশান বিটা কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো, প্রশ্নটা হয়তো মুখস্থ প্রশ্ন, পরীক্ষার সময় কিন্তু এই অপশান দিয়েই আসবে না, সুতরাং এই প্রশ্নটা মুখস্থ করে কোনো লাভ নেই, ঠিক আছে? তোমাদের যেটা পড়ার দরকার সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু পড়ার দরকার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা কিন্তু পড়ার দরকার, ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখা যাক, পৃথিবীর গঠন অনুযায়ী ম্যান্টেলের নিচে মূলত কোন উপাদান দিয়ে পৃথিবীর কেন্দ্র গঠিত? তো ম্যান্টেল বলতে এরকম 3টে ভাগে সাধারণত বিভক্ত হয়। প্রথমটাকে বলা হয়
মানে পৃথিবীকে যদি এরকম একটা ভাগ করা হয় মানে পাইয়ের মতো, তাহলে পাই বললে ভুল হবে, মানে পিৎজার যে সাইজ, পিৎজা স্লাইসের মতো যদি কাটা হয়, তাহলে একদম উপরে যে পার্টটা থাকবে সেই পার্টটাকে বলবো আমরা ক্রাস্ট, ঠিক আছে। তারপরে আছে ম্যান্টেল, এবং তারপরে আছে কোর, এবং এইটার মধ্যে আবার আপার ক্রাস্ট, লোয়ার ক্রাস্ট, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, ঠিক আছে, এরকম আছে। তারপরে কোরের আবার 3টে ভাগ আছে। তো যাই হোক, ম্যান্টেলের নিচে যেই কোর আছে, সেই কোরের মেন যেই তোমার এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট কিন্তু আয়রন বা লোহা বা এফি, ঠিক আছে। পরের প্রশ্নটা, টর্ক কিসের একক? টর্ক হচ্ছে চাপের একক অপশানে, এটা আবার ফিজিক্সের মধ্যে আসছে। ফিজিক্সের ইউনিটস অফ মেজারমেন্টস যেটা আছে, সেই ইউনিটস অফ মেজারমেন্টসের মধ্যে থেকে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যারা যারা ভিডিওটা শেষ অবধি দেখেছো তাদের অনেক ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, মন দিয়ে পড়াশোনা করো। আর ভিডিওটা ডেসক্রিপশন, তোমার পিডিএফটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমাদের যাদের যাদের প্রয়োজন ডাউনলোড করে নিও, কেমন? ওকে, বাই।